সকলকে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। হুগলি জেলার 23তম সম্মেলন, আর 4-5টা দক্ষিণপন্থী সংগঠন তাদের মতন করে আমাদের সম্মেলন নয়। আমাদের সম্মেলনের নেতা থেকে, কমিটি থেকে, আলাপ আলোচনা থেকে সবকিছু কমরেডদের আলাপ আলোচনার মধ্যে আগামী 2-3 বছর চলার সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের সম্মেলন থেকে। এই সম্মেলন আগামী দিনের রূপরেখা নির্দিষ্ট করবে। তার আগে আমি যে কথা বলতে চাই, হুগলি জেলা, রামমোহন রায়ের জেলা, হুগলি জেলা, কানাইলাল দত্তের জেলা। কানাইলাল দত্তের জেলায় ভগৎ সিং এর উত্তরাধিকারীদের সম্মেলন। কানাইলাল দত্তরা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই হুগলি জেলার সন্তান কানাইলাল দত্ত যখন জীবন দিয়েছিলেন, ঠিক সেই সময় এই পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে বিজেপির পূর্বসূরীরা, জনসংঘের পূর্বসূরীরা, সাভারকাররা, শ্যামাপ্রসাদ মুখার্জিরা ব্রিটিশদের দেওয়া মাইনে নিয়ে চাকরি করত, আর তারা ভারতবর্ষের মাটিকে আজকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সাম্প্রদায়িকতা বিভাজনের মাধ্যমে। আসলে বিভাজন কেন? বিভাজন এই কারণে, এই সমাজের মধ্যে কৃষক ফসলের দাম পায় না, শ্রমিকের ন্যায্য মজুরি নেই, 8 ঘন্টা কাজ নেই, ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা নেই, বেকারের কাজের ব্যবস্থা নেই। এই যে সমাজের প্রতিটা অন্যায় ঘটে চলেছে প্রতিদিন, এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে একত্রিত হতে কোনোদিন না পারে, সেই জন্য মানুষের মধ্যে প্রতিদিন বিভাজন করতে চায় এরা। আমরা ডিওয়াইএফআই সাধারণ মানুষ, সাধারণ যুবের ঐক্য করতে চাই। ঐক্য গড়ে একটা ঐক্যের ভারতবর্ষ, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই দেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের সামনে উদাহরণ আছে, এই জেলা সিঙ্গুর শিল্প ধ্বংস হয়েছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এই জেলার শিল্প সম্ভাবনাকে, এই রাজ্যের শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের দোসর কারা? সবাই স্মার্টফোন ব্যবহার করেন। এখন ফোনে খুললেই দেখা যাবে সেই পুরনো ছবি, যখন ওইখানে দাঁড়িয়ে নাটক করছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সুপ্রিমো। সেই সময় মমতা ব্যানার্জির মাথায় হাত বোলানোর জন্য প্রতিদিন প্লেনে করে একটা লোক উঠে আসতো, তিনি আর কেউ নয়, বিজেপির বর্তমান মন্ত্রী নেতা রাজনাথ সিং। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। এই শিল্প ধ্বংস হওয়ার পেছনে তৃণমূল যতটা দায়ী, এই শিল্প ধ্বংস হওয়ার পেছনে বিজেপিও ততটা দায়ী। তাই এই বাংলাকে, এই ভারতবর্ষকে নতুন করে আমাদের সামনে গড়তে হবে। সেই গড়ার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের সম্মেলন, এবং আগামী 21 থেকে 23 জুন আমাদের রাজ্যের সম্মেলন অনুষ্ঠিত হবে। কি অবস্থা ছিল? এখানে অনেক বয়স্ক মানুষ আছেন। আমাদের গোটা পশ্চিম বাংলার 77-এর আগে কি অবস্থা ছিল? আমরা যারা নতুন প্রজন্মের ছেলে, আমরা ইতিহাস থেকে শিক্ষা দিয়েছি, শুনেছি, কিন্তু অনেকের জীবনের অভিজ্ঞতা আছে। কি অবস্থা ছিল এই এলাকার গাঁয়ের ক্ষেত মজুরের ওপারে পূর্ব বর্ধমান জেলার জামালপুর, তারকেশ্বর, এদিকে ধনেখালি, হুগলি জেলার 2টো ব্লক সহ গোটা হুগলি জেলা, পশ্চিম বাংলার মানুষের অবস্থা কি ছিল? ক্ষেত মজুরদের থালা রাখা থাকতো কোথায়? বয়স্ক মানুষরা জানেন, গোলার তলায়। দিনের শেষে সারা দিন হাড় ভাঙা পরিশ্রমের পর ক্ষেত মজুর, গাঁয়ের ক্ষেত মজুর বাবুর বাড়ির পায়ের তলায় বসে থাকতো। বাবু 2-1 আনা ছুড়ে দিলে ওই 2-1 আনা নিয়ে ক্ষেত মজুরকে ঘরে ফিরে যেতে হতো। 77-এ লড়াইয়ের মাধ্যমে বামপন্থীদের সরকার, 78-এ পঞ্চায়েত নির্বাচন, আর ওই পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করলো যে ক্ষেত মজুর বাবুর বাড়ির পায়ের তলায় বসে থাকতো, সেই ক্ষেত মজুর হলো পঞ্চায়েতের প্রধান, আর বাবুকে দৌড়তে হলো ক্ষেত মজুরের বাড়িতে। ওটাই ছিল পরিবর্তন। আর ওই পঞ্চায়েত ব্যবস্থা করে তুলেছিল বামফ্রন্ট সরকার। শত লড়াইয়ের মধ্য দিয়েও কেশব চকগ্রাম পঞ্চায়েত বামপন্থীরা জয়ী হয়েছে। শত বাধাকে অতিক্রম করে জয়ী হয়েছে বামপন্থীরা। কিন্তু গোটা পশ্চিম বাংলা জুড়ে লুটের রাজত্ব চলছে পঞ্চায়েত ব্যবস্থাকে কেন্দ্র করে। এই লুটের ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। ওরা চায় না কখনো কোনো দিন মানুষের যে খেটে খাওয়া পরিচয়, সেই পরিচয় সামনে আসুক। কারণ খেটে খাওয়া পরিচয় সামনে এলেই খেটে খাওয়ার বিপরীতটা হয় লুটে খাওয়া। এই লুটে খাওয়া পরিচয়কে বাদ রাখার জন্যই ওরা মানুষকে বিভাজনের নাম করে, ধর্মের নাম করে, জাতের নাম করে ভাগ করতে চায়। আমরা ঐক্য করতে চাই। আমি শেষ যে কথা বলবো, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ,
তাদের বাংলা। নজরুল ইসলাম যেমন আমাদেরকে শিখিয়েছেন ঐক্যের কথা, রবীন্দ্রনাথও শিখিয়েছেন যে দুর্বলকে রক্ষা করতে হয়, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো। দুর্বলকে আমরা যেমন রক্ষা করতে জানি, দুর্জনের বিরুদ্ধেও সঠিক প্রতিবাদ হানতে জানি, আর দুর্জনকেও আঘাত করতেও জানি। কেউ যদি আমাদের দুর্বল ভাবে, তাদেরকে বলবো অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে। লাথি মারছো, আক্রমণ করছো, পৃথিবীর ইতিহাসে যারা লাথি মারে তারা শেষ কথা বলে না। পৃথিবীর ইতিহাসে যারা লাথি খায় তারাই মাথা তুলে দাঁড়ায়। ওই সাদা ঝান্ডাই মাথা তুলে দাঁড়াবে পশ্চিম বাংলার ভবিষ্যতে। সেই অবস্থাকে তৈরি করার জন্য শুধু ডিওএফআই নয়, সাধারণ মানুষের ঐক্য করেই আগামী পথ চলতে হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা, কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অয়নাংশু, কমরেড অপূর্ব, ছয় জেলার নেতৃত্ব, আর আমাদের মঞ্চের বাঁদিকে এই জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা সহ আমাদের অভিভাবকরা রয়েছেন। সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। গোটা হুগলি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কোথাও পঞ্চায়েত দখল করব, কোথাও পৌরসভা দখল করব, কোথাও বিধানসভা দখল করব। আর এই দখলের রাজনীতির বিরুদ্ধে এই হুগলি জেলার মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষ বামপন্থীদের ঐক্যকে আরো মজবুত করার জন্য চেষ্টা করছে। কারণ এই হুগলি জেলা প্রতিদিনের লড়াই আন্দোলনের মাটি। হুগলি জেলার কৃষক আন্দোলন, হুগলি জেলার ক্ষেত মজুর আন্দোলন, এই জেলার বর্গ আন্দোলন গোটা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে। এই জেলার ক্ষেত মজুর অঞ্চল যখন এই দ্বারকেশ্বর এলাকার হয়, 12 আনা মজুরির বদলে 1 টাকা 4 আনা মজুরি করতে হবে ক্ষেত মজুরের দাবি নিয়ে জোরদার জমিদারের বিরুদ্ধে প্রতিদিনের লড়াই আন্দোলন সংগ্রাম তৈরি করেছে এই জেলার মানুষ। এই জেলার মানুষ লড়াই করতে জানে। যারা ভাবছে গোটা হুগলি জেলায় বামপন্থীদেরকে শেষ করবে, বামপন্থীদের মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না, আবার বলছে নাকি মাইক আমাদেরকে খুলে নিতে হবে। বলুন তো, এই রাস্তাটা কারোর বাপের নাকি? কোন রাস্তায় কে মাইক লাগাবো এলাকার পুলিশ ঠিক করে দেবে? এই রাজ্যের বুকে কিছু থানা তৈরি হয়েছে, যে থানাগুলোয় এখন আর মেরুদণ্ডহীন প্রাণী খুঁজে পাবেন না। এখানে কয়েকটা ছাগলকে ছেড়ে দিয়েছে দিদিমণি, যারা দেখবেন গোটা অনুব্রত মণ্ডল যখন বোলপুরের ওসির এগেনস্টে তার মা তার বোন তুলে কথা বলছে, এই জেলার, এই রাজ্যের, এই পুলিশের যাদের মেরুদণ্ডহীন পুলিশগুলোর ক্ষমতা হচ্ছে না, অনুব্রতর গলায় একটা গামছা নিয়ে হিহি করে টেনে নিয়ে আসার এই মেরুদণ্ডহীন ছাগলগুলো তারা কি করছে? বলছে আমাদের মাইক খুলতে হবে। আর কারোর বাপের টাকায় মাইক লাগানো হয়নি। এই জেলার কমরেডরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কথাকে
জনগণের টাকা নিয়ে আজকের এই সমাবেশ হচ্ছে। কোন গরু বাজারের টাকাতেই সমাবেশ হচ্ছে না, কোন গরিব মানুষের টাকা চুরি করে সমাবেশ হচ্ছে না, কোন বালি বাজারের টাকায় সমাবেশ হচ্ছে না। সমাবেশ হচ্ছে এই জেলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের টাকায়। তারা বলছে আমাদের মাইক খুলে দেবে, আমাদেরকে নাকি মাইক খুলতে হবে। মনে রাখবেন, কারোর পারমিশন লাগে না। আমরা ইনসাফ সভা করেছি, কোন পুলিশের পারমিশন লাগেনি। পারমিশন ওদের কাছে কিসের জন্য নেব? জনগণ রাস্তা তৈরি করেছে, আর এই জনগণের রাস্তায় জনগণের দাবি নিয়ে আমরা কথা বলবো। পুলিশের বাপের হিম্মত থাকলে আমাদের সমাবেশকে বন্ধ করে দেখান। গোটা পশ্চিম বাংলার ইতিহাসে যারা চাইছে গোটা পশ্চিম বাংলার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ করতে, কি হবে এই জেলায় কৃষির অবস্থা? যখন আলুর চাষিরা ফসলের দাম পাচ্ছে না, সারে কালোবাজারি, প্রতিদিন গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, গ্রামের অর্থনীতি প্রতিদিন ভেঙে পড়ছে। কি হবে? একটা সময় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরে গ্রামীণ অর্থনীতি উন্নতি করার জন্য এই এলাকায় বর্গাদার পাট্টাদারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জমি বিলি বন্টন, এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে তিন ফসলি করা হয়েছিল। সারের দামকে কমিয়ে দেওয়া হয়েছিল। কম দামে সার কিনবে, বেশি পয়সায় কৃষকরা ফসল বিক্রি করবে। তৃণমূল আসার পরে কি করলো? সারে কালোবাজারি শুরু করলো। বামফ্রন্ট সরকারের সময় যে ইউরিয়াটা 5 টাকা কেজি কিনতেন, সেই ইউরিয়াটা আজকে 10 টাকা কেজি কিনতে হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় 7 টাকা 8 টাকা কেজি ডিএপি, সেই ডিএপি আজকে 35 টাকা 40 টাকায় কিনতে হচ্ছে। যখন এই এলাকার চাষিরা আলু পোতেন, তখন সেই কালোবাজারি সারের দাম 50 টাকা 60 টাকা কেজি হয়। আর যখন আলু বিক্রি করেন 5 টাকা কেজি, আলু চাষিরা আত্মহত্যা করছে। স্টোরে যখন আলু রাখছে, এলাকার চাষিরা বলছে কি, পরের বার আমি বিচন লাগাবো, বিচন নষ্ট হয়ে যাচ্ছে। 5 টাকা কেজি আলু বিক্রি করে 50 টাকা কেজি 40 টাকা কেজি বিচন কিনতে হচ্ছে আমার চাষিদেরকে। সরকারের মুখে কোনো কথা নেই। কেন কিনতে হচ্ছে? কারণ যে স্টোরগুলো চাষিরা আলু বিচন রাখছে, সেগুলোই কমা প্রক্রিয়ার গ্যাসকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরের বার সেই আলু লাগালে বলে পাতা হচ্ছে, কিন্তু আলুর ফসল হচ্ছে না। সরকারকে দায়িত্ব নিতে হবে না? আলুর বীজ কিভাবে রক্ষা করবে? কিভাবে সারের কারবারে রক্ষা করবে? কিভাবে কম দামে কৃষক সার পাবে? সরকারের মুখে কোনো কথা নেই। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে জেলা রাজ্যের বুকে। নতুন কোন কলকারখানা নেই, নতুন কোন শিল্প নেই। নতুন করে দিদিমণি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারলেন না। আপনার বাড়ির ছেলেকে, আমার বাড়ির ছেলেকে পিঠে ব্যাগ নিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে। কেন কাজ নেই? কেন নতুন শিল্প হবে না? কেন নতুন কলকারখানা হবে না? প্রতিদিন কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে? 26,000 চাকরি প্রার্থী চাকরি চলে গেল। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষা হচ্ছে না। সরকারি জায়গায় চাকরি নেই, বেসরকারি জায়গায় চাকরি নেই। যে ছেলেরা শুধু মাকে বাবাকে একটু খাওয়াবে বলে সকালবেলায় টোটো চালাচ্ছে, বিকেল বেলাতে ডেলিভারি বয়ের কাজ করছে, কেউ গ্রামে গ্রামে খাবার পৌঁছে দিচ্ছে, কেউ বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে খাবার পৌঁছে দিচ্ছে। আবার কোথাও কোথাও আমার পরিবারের ছেলেদেরকে চলে যেতে হচ্ছে বিভিন্ন ভাবে উপার্জন করার জন্য। এদের ভবিষ্যৎ কি হবে? এদের নিয়ে সরকারের মুখে কোনো কথা নেই। এদের নামে তালিকা কি হবে?
এরা মোটর সাইকেল চালাতে চালাতে, খাবার বইতে বইতে, একটা টোটো চালাতে চালাতে, একটা ভ্যান চালাতে চালাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে, তাদের জীবনের কোনো ভবিষ্যৎ নেই, নিরাপত্তা নেই। সরকারকে ভবিষ্যৎকে নিরাপত্তা দিতে হবে। সরকার কেন নিরাপত্তা দিচ্ছে না? এই দাবিতে আমাদের প্রতিদিনের লড়াই চলছে। শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বামপন্থী ফ্রন্ট সরকার কি তৈরি করেছিল? যে একদিকে কৃষি ব্যবস্থার উন্নতি করো, শিল্প তৈরি করো, আর গ্রামে স্কুল তৈরি করো, পাড়ায় পাড়ায় প্রাইমারি স্কুল তৈরি হবে, ব্লকে ব্লকে কলেজ তৈরি হবে, অঞ্চলে অঞ্চলে হাই স্কুল তৈরি হয়েছিল। তৃণমূল আসার পরেই বললো এখানে পড়াশোনা করার দরকার নেই। ৮,০০০ স্কুলে তালা ধরিয়ে দিল। বললো পড়াশোনা করে পশ্চিম বাংলায় কিছু হবে না। একদিকে শিক্ষক নিয়োগ বন্ধ, একদিকে স্কুলে তালা, আর বাংলায় মাতাল তৈরি করার জন্য দিদিমণি ২৬,০০০ নতুন মদের লাইসেন্সের কারখানা তৈরি করে দিল। আমি বলছি ভাবুন, আপনি আপনার ছেলেকে মদের দোকানের সামনে দাঁড় করাবেন না স্কুলের তালা খোলানোর দাবিতে রাস্তায় নামবেন? স্কুলের তালা খোলানোর দাবিতে রাস্তায় নামার কথা আমরা বলছি। গোটা পশ্চিম বাংলাকে যাবেন আপনি সরকারি হসপিটালগুলোতে, দেখবেন ডাক্তার নেই, স্বাস্থ্যকর্মী নেই, আর সেলাইন থাকলে আবার জাল সেলাইন ভরে দিয়েছে। এই মেদিনীপুর জেলায় জলপাইগুড়িতে প্রসূতি মারা গেল। শুধু তাই নয়, নবজাত শিশুদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানেও দিদিমণি জাল ভ্যাকসিন পাঠিয়ে দিচ্ছেন। কারণ দিদিমণির ভাইপো, তার ভাইপোর বড় বড় বাড়ি আর সংসার চালানোর জন্য ভাইপোকে দিয়ে নতুন নতুন সেলাইনের ওষুধের কারখানার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। দুর্নীতির জালে গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। আরজি করে যিনি খুন হলেন, যে ডাক্তার পড়লো, ধর্ষণ হবার পরে শুধু ওটা খুন আর ধর্ষণকে লোপাট করার চেষ্টা করেনি এই রাজ্যের সরকার। গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্যের দুর্নীতিকে মুখ বন্ধ করার জন্য ধামা চাপা দেবার চেষ্টা করেছেন। কি অপরাধ ছিল আরজি করে সেই দুষ্কৃতী, আরজি করেন নির্যাতিতার, যে দুষ্কৃতীদেরকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো? সপ্তমীর দিন যখন তার বাড়িতে যাচ্ছি, তার মা বলছে সপ্তমী পুজোর দিন যে আমি আমার চুলটাকে আঁচড়াই না, আমি আমার মাথায় সিঁদুর পরি না। আমরা বলছি কেন? বলছি যতদিন না পর্যন্ত আমার মেয়েকে যারা ধর্ষণ করে খুন করলো, যতদিন না পর্যন্ত শাস্তি পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি মাথায় চুলটা আঁচড়াবো না। সেদিন ডিওয়াইএফআই এর কর্মীরা আমার মেয়ের গাড়িটাকে আটকে ছিল বলে গোটা পশ্চিম বাংলার মানুষ জানতে পেরেছে। বলে কিছুক্ষণ আগে মেয়ের সঙ্গে কথা হলো আমার, মেয়ে বললো খেয়ে নাও। কিছুক্ষণ পরে হসপিটাল থেকে ফোন যে আপনার মেয়ে অসুস্থ, আপনি হসপিটালে আসুন। আরজি করে নির্যাতিতার মা বাবা যখন হসপিটালে ঢুকছেন, তখন দেখছে মেয়েটার নিথর দেহ পড়ে আছে। মেয়েটাকে একবার লাড়বার ছোবার পর্যন্ত সময় দিলেন না। মাকে থানার পুলিশ আলাদা জায়গায় নিয়ে গেলেন, মেয়েকে আলাদা জায়গায় নিয়ে গেলেন, টর্চার শুরু করলেন যে তোমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা যখন পুলিশকে বলছি একবার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দিন, কথা বলার সুযোগ দিলেন না, জোর করে বাড়িতে নিয়ে চলে গেলেন। মাকে বাবাকে বলছে তোমার মেয়েকে যদি একবার দেখতে চাও বাড়িতে যাও। মেয়ের বডি চলে গেল বাড়িতে, আর মা বাবা রয়েছেন হসপিটালে। বাড়ি যখন যাচ্ছে তখন তৃণমূলের নেতারা ওই ডাক্তারি পড়ুয়াকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। পোড়ানোর জন্য যে টাকাটুকু লাগে, তৃণমূলের দালালরা চুরির টাকা দিয়ে মেয়েটাকে পুড়িয়ে দিলেন। তার মা বাবা মেয়েটার শেষ কাজটা করার পর্যন্ত সুযোগ পেল না। বলছে বাড়িতে প্রচুর মানুষ আসতো, বিনা পয়সায় আমার মেয়ে ট্রিটমেন্ট করতো। কারোর ওষুধ না থাকলে
আমার মেয়ে পয়সা দিয়ে ওষুধ কিনে দিত। পর 2 বছর আমার বাড়িতে দুর্গাপুজো হয়েছে, এবছর 3য় বছর। আমার মেয়ে শখ করে বাড়িতে দুর্গা প্রতিমা নিয়ে এসেছিল। আমার মেয়ে প্রতি বছর দুর্গাপুজোয় আত্মীয় স্বজন আসতো বাড়িতে, প্রদীপ জ্বলতো, আলো জ্বলতো, আর বাজনা বাজতো, আর মন্দিরে প্রতিমা আসতো। সপ্তমীর দিন তার মা আর বাবা বলছে, এবছর আমার বাড়িতে প্যান্ডেল হয়েছে, লোকজন এসেছে, প্রদীপ জ্বলেছে, আলো জ্বলেছে, কিন্তু মন্দিরে প্রতিমার বদলে মাকে আর বাবাকে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেয়ের দোষীদের শাস্তির দাবিতে সপ্তমী পুজোর দিন থেকে অবস্থানে বসতে হলো। এটাই হচ্ছে আমার পশ্চিম বাংলা। তাই ওই আরজি করের মা বাবার মতন গোটা পশ্চিম বাংলার মা বাবাদেরকে সাহস নিয়ে দাঁড়াতে হবে, প্রতিরোধের রাস্তা তৈরি করতে হবে। পশ্চিম বাংলায় প্রতিরোধ ছাড়া পশ্চিম বাংলায় বামপন্থীদের ভবিষ্যৎ আসবে না, কারণ বামপন্থী ছাড়া পশ্চিম বাংলায় বেকার ছাত্ররা কাজ পাবে না, বামপন্থী ছাড়া পশ্চিম বাংলায় শিক্ষার অধিকার ছাত্ররা ফিরে পাবে না, বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় কৃষক তার ফসলের দাম পাবে না, বামপন্থা ছাড়া শ্রমিক তার গতরের মজুরি পাবে না, বামপন্থা ছাড়া আমার মা বোনেরা তাদের সম্মান ফিরে পাবে না, বামপন্থা ছাড়া কৃষক তার জমির অধিকার ফিরে পাবে না। তাই বামপন্থা প্রতিষ্ঠার লড়াইয়ে আসুন, সবাই একসাথে লড়ি। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। হ্যালো, এখন বক্তব্য রাখবে আমাদের প্রধান বক্তা এই সমাবেশের, আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সংগঠনের বর্তমান জেলা ও রাজ্যের নেতৃত্বরা, আমাদের ছাত্র যুব আন্দোলনের অনেক প্রাক্তনীরা উপস্থিত আছেন, আমাদের বাড়ির বড়রা তারা উপস্থিত আছেন। সবার প্রথম এই হুগলি জেলার আমাদের এই সম্মেলনে যারা কাল থেকে সম্মেলন করবেন তারা উপস্থিত আছেন। আমরা আমাদের সহযোদ্ধাদেরকে লাল সালাম জানাচ্ছি এবং এই কেশব চক তার সঙ্গে গোটা তারকেশ্বরে যে লড়াকু মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রণাম জানাচ্ছি আমাদের থেকে যারা বয়স্ক তাদেরকে। অয়ন বলেছে যে আমাদের সম্মেলন হবে কাল থেকে। এই সম্মেলনে আগামী দিনের রূপরেখা তৈরি হবে হুগলি জেলার পরিপ্রেক্ষিতে। আমাদের রাজ্যের সম্মেলন 21, 22, 23 জুন মুর্শিদাবাদের বহরমপুরে। স্থায়ী কাজ, নিরাপত্তা, সম্প্রীতি এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা আমাদের এই লড়াই করছি। আমাদের এই গোটা সম্মেলন প্রক্রিয়াতে আমাদের রাজ্যের সব জেলাগুলোতে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন আমাদের যে সংগঠন ডিওয়াইএফআই, যার প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড দীনেশ মজুমদার, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, গতকাল তার জন্মদিন আমরা পালন করেছি। আমাদের সংগঠনের ভিড় প্রস্তুত করেছিলেন কমরেড ভগৎ সিং, কানাইলাল দত্ত, ক্ষুদিরাম বোস, এদের উত্তরসূরি আমরা। এ জেলাতেও প্রায় 50টা দশকের বেশি সময় আগে যুব সংগঠন আত্মপ্রকাশ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। কিসের লক্ষ্যে? কাজ পাওয়ার লক্ষ্যে। কাজ কারা কাজ পাবে? যারা কাজ করতে চায়, যারা কর্মক্ষম, তাদের কাজ করতে পারে তারা। সবাইকে শিক্ষা দিতে হবে, সবাইকে কাজ দিতে হবে। কোন অবস্থায় এটা সম্ভব? এই যে সমাজ ব্যবস্থা চলছে তাতে এটা সম্ভব নয়।
থাকবে, সেই সমাজ আমরা চাইছি। তাহলে যারা লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরছে, আগে তো তাদেরকে বিদায় দিতে হবে, নইলে তো লুটে খেয়ে পেট মোটা করার লোকেদের জায়গায় পশ্চিমবঙ্গে হয় না। কারা এসেছেন সমাবেশে, গতর ঢেলে কাজ করছেন, আলুর থেকে 2 পয়সা পাবো কি পাবো না তার সবটা আজকে আমাদের হাতে নেই, কিন্তু জান প্রাণ দিয়ে খেটে দাঁড়িয়ে আছে তাদের বাড়ির লোকজন, তাদের বাড়ির ছেলেপুলেরাই তো আজকে এখানে উপস্থিত আছে। 15 থেকে 40 বছর যাদের বয়স, তাদেরকে আমরা সংগঠিত করি ডিওয়াইএফআই। কিসের উদ্দেশ্যে? বদলে দিতে হবে সমাজটা। যে সমাজে লেখাপড়াকে কিনতে হয় সেই সমাজ আমরা চাই না। যে সমাজে ডিয়ার লটারির প্রাধান্য বেশি আর কাজের জন্য কারখানাগুলোর গেটে তালা লেগে যায়, সেই সমাজ আমরা চাই না। আমরা ওই সমাজ চাই যে সমাজে যতগুলো কলকারখানার গেটে তালা খুলবে, নতুন করে কলকারখানা হবে, ঠিক ততগুলো স্কুল কলেজও হবে, আর সেখানে আমাদের বাড়ির ছেলে মেয়েরা মাথা উঁচু করে কাজ করবে। অনুব্রতর সাথে গরুর লেজ তুলে দিয়ে বাংলাদেশের বর্ডার পার করবে না আমাদের বাড়ির ছেলে মেয়েরা। তার জন্য লড়াই চলছে, তার জন্য। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। আর এই লড়াই করতে গিয়ে যদি পার্থ, মানিক ভট্টাচার্য, ব্রত বসুদের চাকরি বিক্রি করার দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয়, তো মহিদুল প্রাণ দিয়েছে, ওর তালিকাতে আরো যুবরা নাম লিখবে। দুর্নীতি করে টিকতে আমরা দেব না পশ্চিমবঙ্গে, এদেরকে দেব না। এদেরকে যদি এই লড়াই করতে গিয়ে ওরা আমাদেরকে ভাগ করে দিতে চায়, তাহলে তাদের মুখের সামনে দাঁড়িয়ে মুর্শিদাবাদ, আসানসোল, হাওড়া যেভাবে প্রতিরোধ করছে, আমরা সেই প্রতিরোধ করতে চাইছি। তাতে যদি 2 ডান্ডা পিঠে বেশি পড়ে, কই পরোয়া নেই, লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে যদি কাউকে আরো জেল খাটতে হয়, কারো অবজেকশন আছে নাকি? নেই তো। আরামবাগ থেকে আসছি তো আমরা, জেলের ভাত কেমন লাগে আমরাও জানি, পার্থও জানে। ও চুরি করে জেলে গেছে, আমরা লড়াই করে জেলে গেছি, এইটা আমাদের কাছে পার্থক্য। আমরা জেল থেকে বেরোলে আমাদের কমরেডরা উৎসব করে, ওরা জেলে যেতে যায় আর জেল থেকে বেরোয়, আমাদের মা বোনের ওর কাছে জুতো ছুড়ে মারে। মারেনি পার্থকে জুতো ছুড়ে? মেরেছে তো? তাহলে আমি মিথ্যে বলিনি তো? যাক, অন্তত পক্ষে একটা কেস কম হবে। এবার বলছে ওরা আমাদের মাইক খুলে দিয়েছে, মাইক লাগাতে বলছে দিবেন না। আচ্ছা, কে দিন রাত গান শুনতে পছন্দ করে বলুন তো, কেন মাইক লাগাতে দিবে? আপনি গালি দিবেন পুলিশকে দিন রাত, তো ও বলবে যে হ্যাঁ আরো জোরে 5টা মাইক লাগাও যাতে আমার কানে গালিগুলো আসে। তাহলে আমরা ভাবলাম যে যাক, অন্তত পক্ষে মেরুদণ্ডটা জেগেছে, তার জন্য মাইক খুলে দিতে বলছে, যে আর গালি শুনতে পাচ্ছি না। তারপরে খোঁজ খবর নিয়ে দেখলাম, যে কেন খুলতে বলছে, বলছে গালি তো আমাদেরকে খেতেই হয়, কিন্তু আমরা ফোনে অনুব্রতর গালি শুনতে পছন্দ করি, মাইকে শুনতে পছন্দ করি না। পুলিশ এখন বাড়িতে 1 বেলার খাবার খায়, 1 বেলা খাচ্ছে না। রাত্রিবেলা বাড়ি যাচ্ছে আর 1 গ্লাস জল খেয়ে শুয়ে যাচ্ছে। বাড়িতে ঘরে বউ, মা, দিদি এরা জিজ্ঞেস করছে যে কি গো খাবে না? যে পেট ভরে আছে খিস্তি খেয়ে। শুতে যাচ্ছে, ভয়ে ভয়ে শুয়ে যাচ্ছে, বলছে ফোন এলো বলে আবার খিস্তি খেতে হবে রে, পাশ ফিরে শুয়ে যাচ্ছে, ফোনটা অফ করে দিচ্ছে বা সাইলেন্ট করে দিচ্ছে। ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারছে না, গালি দিতে চায় না, বিশ্বাস করুন পুলিশকে, একদম চায় না। আর এ রাজ্যের পুলিশ বিদেশে সম্মানিত গো, এ রাজ্যের পুলিশের যা ইতিহাস তা বিদেশের মাটিতে সম্মানিত। আমাদের পুলিশের নাম করে, মানে মমতার পুলিশ নয়, আগের পুলিশ, যে পুলিশকে মমতা ব্যানার্জি বলতে দেখে ধরে চাপকানো দরকার, সেই পুলিশ নয় কিন্তু,
যে পুলিশকে দেখে আমরা নিজেদের সুরক্ষা বলে মনে করতাম, আর যে পুলিশকে দেখে আমরা ভয় পেতাম যে হ্যাঁ ভুল করলে এরা কিন্তু এক্ষুনি ধরে নিয়ে যাবে, সেই পুলিশের কথা বলছি। এই পুলিশদেরকে নিয়ে বিদেশে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের নাম করে বলতো যে যাও দেখো পশ্চিমবঙ্গের পুলিশের মতন হতে হবে। আর আজকে থানাতে ঢুকলে এরা সব টেবিলের তলায় ঢুকে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে। কিন্তু দেখুন বিকাশ ভবনের বাইরে মহিবুলকে সুদীপ্তকে মারার সময় তখন মনে হয় যেন মোদির নয় এদেরই 56 ইঞ্চি ছাতি হয়ে গেছে, আর লাঠিগুলো যেন 5 ফুটের জায়গায় 10 ফুট হয়ে যাচ্ছে। তার মানে এরা ন্যায় নীতির রক্ষক নয়, তার মানে এরা সংবিধানের রক্ষক নয়, তার মানে এরা আইন অনুযায়ী কাজ করছে না। আর যে বা যারা আইনকে সামনে রেখে মানুষের সাধারণ দাবিতে, বেকার ছাত্র যুবদের তাদের কাজ শিক্ষার দাবিতে লড়াই করতে গেলে তাদের উপরে এরা আক্রমণ করে, আর যাদের বিরুদ্ধে এদের অ্যাকশন নেবার কথা তাদের কাছে এরা গালি খায়, এদের জন্য এদের মা বউরা গালি খায়, আর তারপরে মাত্র একটা মাফিনামা লিখে দেয়। তাহলে ওই কথাই রইল, যা খুশি গালি দিন, শুধুমাত্র সকালবেলাতে একটা মাফিনামা লিখে দিবেন যে ভুল হয়ে গেছে, গালি দিয়েছে, তারপরে দিন গালি আছে। তাই তো করেছে, তাই তো করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। কি প্রয়োজন? ডানলপের দিকে তাকান, হুগলি ঢুকছে হিন্দুস্তান মোটরস, এই গোটা এই অঞ্চলের এই রাজ্যের পুরনো মোটর গাড়ি তৈরি করার কারখানা ঢুকে গেছে, বন্ধ হয়ে গেছে। কি অবস্থা আমাদের এই অঞ্চলের গোটা হুগলি জুড়ে চট মিলগুলোর, জুট মিলগুলোর কি অবস্থা? পারে না দেশের সরকার, পারে না রাজ্যের সরকার পাট শিল্পের উন্নতি সাধন করতে? এই পাট থেকে যে আমরা সুতো তন্তু পাই সেগুলো তো আজও বিশ্বের দরবারে আজও সম্মানিত, আজও এদের দাম আছে। তাহলে আমাদের রাজ্যের পাট চাষিরা কেন ঢুকে মরছে? কেন এত আলুর ফলন হয় গোটা হুগলি জেলা জুড়ে? পারি না আমরা হুগলি জেলাতে এই আলুর উপরে নির্ভর করে একটা ফুড প্রসেসিং কারখানা বানাতে? কোথায় উদ্যোগ আছে? জিজ্ঞেস করুন না এই তারকেশ্বরের যিনি বিধানসভার এমএলএ আছেন, ওই তো যে এমএলএ ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের বামপন্থী আন্দোলনের পক্ষ থেকে, তিনি তো হেরে গেছেন। হারার আগেও ভোটে দাঁড়ানোর মুখেও যে দাবিটা গোটা তারকেশ্বরের মানুষের কাছে করেছিল যে আমরা যদি ভোটে জিতি তাহলে কলকারখানার গেটে তালাগুলো খুলে দিয়ে নতুন কলকারখানা বানাবো, আজকে মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি। কিন্তু এই তারকেশ্বরের বিধানসভারই যে বিধায়ক আছে তাদেরকে তো বিশ্বাস করেছিল। গোটা হুগলি জেলা জুড়ে বন্ধ কলকারখানা, জুট শিল্প, হিন্দুস্তান মোটরস, ডানলপ, এই সব কারখানাগুলোর জন্য এদের কি ভূমিকা আছে? কি ভূমিকা আছে? কলকারখানা না খুললে কাজ হবে আমাদের? বন্ধ কারখানাগুলো ঢুকছে, তার শ্রমিকদের কি অবস্থা? প্রত্যেকটা দিন জুট মিলের গেটগুলোতে তালা লেগে যাচ্ছে, কি অবস্থা? কি খাবে, কি পরবে? কোনো চর্চা নেই বিধানসভার ভেতরে। আরে এই বিধায়করা যে বেতন পায় আমাদের ট্যাক্সের টাকায় পায় গো। এরা যে গাড়িতে ভরে তার পেট্রোলটা পর্যন্ত আমরা দিই। পাড়ার মোড়ে বসে যে সার্টিফিকেটটা লিখে দেয়, তার কাগজটা, তার কলমটা, তার পেনের কালিটা পর্যন্ত আমাদের পয়সায়। যে ভাষণগুলো দিয়ে বেড়ায় সেগুলো এই জনগণের ভোট পেয়েছে তবে। মুক্তির জন্য কথা বলবেন না। তারকেশ্বরের বিধানসভার বিধায়ক থেকে শুরু করে ওই গোটা আরামবাগের দিকে কাজ না হলে, খেতে যদি ফসলের দাম না পায়, কেউ বাঁচতে পারবে? কেন নেই আলোচনা? কেন নেই? কেন খবরের কাগজে আলোচনা নেই? কেন টিভির পর্দাতে আলোচনা নেই? কেন বিধানসভাতে, কেন আমাদের পঞ্চায়েতগুলোতে মানুষকে ডেকে নিয়ে, মানুষের মত নিয়ে, বেকার ছাত্র যুবদের তাদের মত নিয়ে কেন কোনো কথা নেই? अरे इससे ज्यादा क्या मांग रहे हैं? क्या मांग रहे हैं इससे ज्यादा? अरे जिसके पास वोट मांगने जाते हैं उसके पास उसका मशवरा भी लेने जाइए, पूछिए कि क्या चाहिए आपको। अरे कोई नहीं बोलेगा कि 8000 स्कूल का गेट बंद करके 22,000 दारू का दुकान खोल दीजिए। कोई पश्चिम बंगेर একটা ছেলে মেয়ে বলবে না, একটা না। পশ্চিমবঙ্গে বিরাট লটারির রমরমা।
পশ্চিমে বালি পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে কয়লা পাচারের রমরমা, আমাদের এই রাজ্যে বন জঙ্গল কেটে দিয়ে গাছগুলোকে পাচার করে দেওয়ার রমরমা। এই আরামবাগের এই গোটা করিডোরটা ঘিরে এখন তো আমাদের এই সব জেলাগুলো থেকে শুরু করে মেয়ে পাচার আর শিশু পাচার বেড়ে গেছে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় সরকার? কি খাবে মানুষ? কোথায় ভোটার খাটাবে? নির্বাচনগুলোর আগে তো ডিওয়াইএফআই তো দরজায় দরজায় গিয়ে আমরা এই কথাই বলেছিলাম যে কি চাইছেন। আমরা কি ওই বলগড়ের যে তৃণমূলের 2-4 পয়সার ফুটো মস্তান গুলো আছে, যে ফুটো মস্তান গুলো বাড়ির মাসকাবাড়ি জিনিসের টাইরের খাতাতে চাকরি বিক্রির হিসাব লিখে রাখতো, আমরা কি সেই দলে নাম লেখাবো তাই চাইছেন? আপনারা কি এটাই চাইছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো এই রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নামে যে কয়লা পাচারের কেস চলছে তার সঙ্গে যারা যুক্ত হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নাম লেখাবো? নাম লেখা এখানে পশ্চিমবঙ্গে বেকার 8,000, 9,000, 5,000, 10,000, 12,000, 16,000 পাই নাকি? 15-র উপরে, 10-এর উপরে, 12-র উপরে পাই। পশ্চিমবঙ্গে এখন শুধু একটা জিনিস বেড়েছে, টোটো। এছাড়া আর কি বেড়েছে? গ্রাজুয়েট ছেলে মেয়েরা, পাস করা ছেলে মেয়েরা যারা ভালো গত খাটাতে পারে তাদের পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প অর্থনীতি টোটো। টোটোর ভবিষ্যৎ কি আছে? তো পশ্চিমবঙ্গে পরিবহন মন্ত্রীরা কি হবে টোটোর ভবিষ্যৎ? একটা পাড়াতে 24টা বাড়ি, 48টা টোটো, কে চালাবে কে চাপবে কেউ জানে না। সেই টোটোদেরকে নিয়ম করে দিচ্ছে, তুমি হাইওয়েতে চাপতে পারবে না, তুমি বড় রাস্তার মোড়ে যেতে পারবে না, তুমি যদি বেশি দাদাগিরি করো তোমার চাকার হাওয়া খুলে নেবো, আর যদি তারপরেও তোমাকে রফাদফা করতে হয় তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারকে বিয়ারের বোতল ধরিয়ে দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। এই সিভিক এই পুলিশের দৌড়াতিতে রাস্তায় টোটো, অটো, মোটরসাইকেল ওয়ালা, ট্রাক চালকরা সবাই পরেশান হয়ে আছে। আমাদের কথা বিশ্বাস না হলে একটা দিন 1 ঘন্টার সময় নিয়ে এই গোটা হাইওয়েটা ঘুরে দেখুন, জিটি রোডগুলো ঘুরে দেখুন, এই দিল্লি রোডগুলো ঘুরে দেখুন 1 ঘন্টাতে। अरे बाबा, एक बार पैसा लिया, जान छोड़ो। चोरों का दल सब পয়সাতে হাত না পেতে তোমাদের দিন চলে না। একবার নিয়েছো, এবারে ছাড়ো না। 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, 2 কিলোমিটার পরে আবার দাঁড় করাবে, থানা চেঞ্জ হয়ে যাবে, ফাঁড়ি চেঞ্জ হয়ে যাবে, রেট চেঞ্জ হয়ে যাবে। কেন না? কালীঘাটে 25% পাঠাতে হবে। খাটবো আমি, গতর খাটাবে তারা, ড্রাইভিং লাইসেন্স তাদের, পলিউশন তাদের, ইন্স্যুরেন্স তাদের, রেজিস্ট্রেশন তাদের, মাল নেবে, নিজের রিক্সা গাড়ি চালাবে, গোটা পরিবহন সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে। আর সরকারি পরিবহন সেক্টরে কোনো চাকরি নতুন করে রিক্রুটমেন্ট নেই। কোথায় যাবো বলতে পারেন? জানা গোটা হুগলি প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে নীল সাদা বিল্ডিং আছে, কিন্তু তার পায়খানা পরিষ্কার করার থেকে বেডের চাদর পাল্টে দেওয়া। আরে প্রাইমারি হেলথ সেন্টারে কোনো বেডই নেই, কে দেখবে? ডাক্তার নেই, নার্স নেই, গরু ছাগল তারা ঘুরে বেড়াচ্ছে। মেডিকেল কলেজগুলোতে, জেলা হসপিটালগুলোতে তার অবস্থা খারাপ। বড় রোগ, হার্টের রোগ, কিডনির রোগ, অ্যাক্সিডেন্ট, ব্রেন হ্যামারেজ বাদ দিয়ে দিন, দাঁত হাজা চুলকানি হলে রেফার লিখে দিচ্ছে, বলছে কলকাতা চলে যাও। আর কলকাতা চলে গেলে শুরুতেই বলবে
ছেড়ে চলে যেতে হচ্ছে। জানতেই পারতাম না যদি না করোনা আসতো, জানতেই পারতাম না যদি মালগাড়িতে পরিযায়ী শ্রমিকদের দেহগুলোকে টুকরো টুকরো না করে দিত, জানতেই পারতাম না যদি মিডিয়া রুটির উপরে রক্ত মাখা ছবিগুলোকে না পোস্ট করতো। কেন জানতে পারতাম না? क्योंकि सरकार के पास कोई आंकड़ा नहीं है, डीएम के पास कोई डेटा नहीं है, बीडीओ के पास कोई डेटा नहीं है, কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র তাদের কাছে কোনো ডেটা নেই, সরকারের কাছে কোনো ডেটা নেই। নওশাদ সিদ্দিকী জিজ্ঞেস করেছিল রাজ্যের যে শ্রমমন্ত্রী মলয় ঘটককে যে বলো আমার রাজ্যে পরিযায়ী শ্রমিক কত। মলয় ঘটক আসানসোল থেকে জিতে গেছে, শ্রমমন্ত্রী আমতা আমতা তবলাগিরি করে বলছে বোধহয় 25-26। আর যারা আমরা বলছি শুধুমাত্র করোনাতে ডিভাইডে পায় 5 লাখ যারা পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করেছিলাম, সরকারকে আজও দিতে পারি। কিন্তু সরকারকে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নেবে নেবে? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, তৃণমূল বিজেপির লোকেরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র এই সমাবেশে এসেছেন, তারপরে হয়তো এলাকায় ফিরে যাবেন। হ্যাঁ, সন্ত্রাসের জায়গা আছে এই গোটা হুগলির এই গ্রামাঞ্চলগুলোকে জুড়ে, যেখানে বিজেপি আর তৃণমূল যোগ সাজসে 11 আগের থেকে শুরু করে সিঙ্গুরের ন্যানোদের টাটাদের ন্যানো কারখানাটা উড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছিল। আর তার বহু আগের থেকে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কতুলপুর, বিষ্ণুপুর এই গোটা চত্বরটা জুড়ে যারা সন্ত্রাসের আতুরঘর করেছিল, তারাও যদি শুনছেন শুনে রাখুন, আপনাদের বাজার চলছে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে খাটছে, 10-12 হাজার টাকা বেতন পাচ্ছে, আধা পয়সা বাইরের রাজ্যে নিজের কাছে রাখছে, আধা পয়সা হুগলি জেলাতে পাঠিয়ে দিচ্ছে। তবে গিয়ে হুগলি জেলার বাজারে জান আছে, তবে গিয়ে হুগলি জেলার বাজারগুলোতে দোকানগুলো খুলছে, তবে গিয়ে হুগলি জেলার এই সমস্ত ওষুধের দোকান, কাপড়ের দোকান, বাজার হাট চলছে। কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা আছে এ রাজ্যের বেকার ছেলে মেয়েদের প্রতি? আপনি কোন লজ্জাতে ঘুষের টেবিল খুললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের মোহন ভাগবতের কথা ভুলে যাব? এ রাজ্যের মাটিতে মোহন ভাগবত কি বলেছিলেন? কি লেখা হলো আরএসএস এর মুখপত্র পঞ্চতন্ত্রতে? কি লিখলো? বলল মমতার মতন স্বাভাবিক সরল জীবনযাপন করার একটা সাদা শাড়ি, দুটো হাওয়াই চটি পরে নিয়ে এর থেকে সাদা সিধে সরল জীবনযাপনের লোক আর হয় না। একটা ভালো নেত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন লিখলো জানেন? কারণ এই পশ্চিমবঙ্গের দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য মমতা ব্যানার্জি আরএসএস এর মোহন ভাগবতকে খোলা জমি ছেড়ে দিয়েছে, বলেছে গরুর মতন চড়ে বেড়া আর বানিয়ে যা এখানে আরএসএস এর আখাড়া। 200টা ছিল ওদের শাখা সংগঠন, সেগুলো আজকে হাজারে হাজারে বেড়েছে। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়েছে, আর ওরা 8,000 স্কুল 10,000 স্কুল বানিয়ে নিয়েছে। রাজ্যের সরকার না চাইলে বিজেপি আরএসএস এর স্কুলগুলো তৈরি হতো পশ্চিমবঙ্গে? দেখ না জবাব। তৃণমূল বিজেপির যে নেতারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, এই তো প্রেস আছে, প্রেসের লোকজনদেরকেও, এরাও তো একজন শ্রমিক, হাতে মোবাইল, পিঠে একটা ব্যাগ আর একটা ক্যামেরা নিয়ে আর প্রশ্ন নিয়ে নেতাদের পিছনে পিছনে তারা যান। এটা তাদের কাজ, করতে হবে, নইলে পেটের ভাত জুটবে না। এদের কাছে প্রশ্ন কি? শোভন বৈশাখী মমচিত্তে নীতিনীতিতে নেচেছেন, আপনি কি বলবেন বলুন? অনুব্রত ছেলে বলেছে তার, আপনি কি বলবেন বলুন? এই তো এদের কথা। কুণাল ঘোষ এই বলেছেন, আপনি কি বলবেন বলুন? শুভেন্দু ওখানে নাচছে, আপনি কি বলবেন? আপনাদেরকে কোন পেনশন দেবে কিনা তার জন্য লড়াইয়ে ডিভাইডে পায় আপনাদের সাথে আছে। শুধুমাত্র নিজেদের মেরুদণ্ডটা সোজা করে প্রশ্নগুলো পাল্টান আর ক্যামেরাগুলো ঘুরিয়ে দিন। আর যান তৃণমূল বিজেপিকে জিজ্ঞেস করুন যে পশ্চিমবঙ্গে বামেদের সরকার ছিল, সরকারি স্কুলের সংখ্যা বেড়েছে, আর আজকে তৃণমূল কংগ্রেসের সরকার কেন আরএসএস এর স্কুলের সংখ্যা বাড়ছে? দিন জবাব। কারো কারো প্যান্ট ভিজে যাবে, কথা বললাম, পারবে না জবাব দিতে। সাহস না করলে পারা যাবে না, সঠিক প্রশ্ন না করতে পারলে